সামনে কঠিন সময়, সজাগ না থাকলে ক্ষতিগ্রস্ত হবে দেশ ও ভবিষ্যৎ প্রজন্ম। জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকীর আলোচনায় প্রধানমন্ত্রী। ইশতেহার বাস্তবায়নে বিএনপির সব পর্যায়ের নেতাকর্মীর সহযোগিতা কামনা। আমাদের সামনে প্রথমত একটি অত্যন্ত কঠিন সময় অপেক্ষা করছে। এই গুরুত্বপূর্ণ এবং কঠিন সময়ে আমাদের হেসে খেলে চলে গেলে খুব বড় ক্ষতি হয়ে যাবে। ক্ষতি কার হবে? ক্ষতিটি হবে দেশের, ক্ষতিটি হবে আপনার ভবিষ্যৎ প্রজন্মের। শহীদ জিয়া যেভাবে দেশকে গঠন করতে চেয়েছিলেন, আমরা সে ধারাই চেষ্টা করছি দেশকে আজকে পরিচালনা করতে। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময়ের সঙ্গে আছি আমি রোজা চৌধুরী। এছাড়া খেলার খবর জানাতে থাকবেন সাজিদ মুস্তাহিদ। ধন্যবাদ রোজা। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর জানিয়ে দিব আমি সাজিদ মুস্তাহিদ। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। দেশে আবারও বাড়ল জ্বালানি তেলের দাম। ভোক্তা পর্যায়ে অকটেন পেট্রোল কেরোসিন লিটারে বেড়েছে 5 টাকা। ডিজেল অপরিবর্তিত কাল থেকে কার্যকর। রাজধানীর 8 দিনকে 3 লাখ টাকা জরিমানা। ছিল না তাপমাত্রা পরিমাপের যন্ত্র। সেবা দেওয়া হতো অস্বাস্থ্যকর পরিবেশে। যৌথ অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট। বেরিয়ে চলেছে হত্যাকাণ্ড। একদিনে 3 জেলায় 6 খুন। রংপুরে মাথা বিচ্ছিন্ন মরদেহের পাশে রহস্যজনক চিরকুট। মানিকগঞ্জে আলাদা ঘটনায় হত্যার শিকার 3। পিরোজপুরে 2 লাশ উদ্ধার। এবং ছুটি শেষ না হতে বাড়ছে হাম সংক্রমণ। ডিএনসিসি হাসপাতালে নতুন রোগী ভর্তি না নেওয়ার অভিযোগ। চাপ বেশি থাকায় গুরুতর রোগীদের অগ্রাধিকারের দাবি চিকিৎসকের। সামনে গুরুত্বপূর্ণ ও কঠিন সময় অপেক্ষা করছে। হেসে খেলে পার করলে ক্ষতিগ্রস্ত হবে দেশ। রাজধানীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকীর আলোচনায় এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জিয়াউর রহমানের কঠোর ও সততার পথ অনুসরণ করে দেশকে এগিয়ে নিতে হবে বলেও জানান তিনি। ইশতেহার বাস্তবায়নে বিএনপির সব পর্যায়ের নেতাকর্মীদের সক্রিয় হওয়ার আহ্বান জানান তারেক রহমান। অঙ্গ সহযোগী সংগঠনের ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে আলোচনা সভায় সরকারের মন্ত্রী ও দলের শীর্ষ নেতারা স্মরণ করেন বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে। স্মৃতিচারণ করেন তার দীর্ঘদিনের সহযোদ্ধা সহকর্মীরা। প্রধানমন্ত্রী তারেক রহমানও স্মরণ করেন শৈশবে বাবার সঙ্গে কাটানো স্মৃতি। যেভাবেই হোক আব্বা জিনিসটা জানতে পেরেছেন। অনেক ত্যাগ তিতিক্ষার পর জনগণের রায়ে সরকার গঠন করেছে বিএনপি। তবে সরকার প্রধান সতর্ক করে বলেন, আগামীর দিনগুলো কঠিন ও গুরুত্বপূর্ণ। সজাগ না থাকলে ক্ষতি হবে দেশ ও ভবিষ্যৎ প্রজন্মের। আমাদের সামনে প্রথমত একটি অত্যন্ত কঠিন সময় অপেক্ষা করছে, একই সাথে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ সময় অপেক্ষা করছে। এই গুরুত্বপূর্ণ এবং কঠিন সময়ে আমাদের হেসে খেলে চলে গেলে খুব বড় ক্ষতি হয়ে যাবে। ক্ষতি আপনার হয়তো হবে না, ক্ষতিটি হবে দেশের, ক্ষতিটি হবে আপনার ভবিষ্যৎ প্রজন্মের। অর্থাৎ ভবিষ্যৎ প্রজন্ম কিন্তু আপনারই উত্তরাধিকার। তারা বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন করে সরকারকে সফল করতে দলকে সাংগঠনিকভাবে সহযোগিতার আহ্বান জানান তারেক রহমান। সরকার সরকারের কাজ করবে, আপনিও কিন্তু সেই দলেরই একজন। সরকার তখনই সফল হতে পারবে যখন এই দলের কর্মী হিসেবে আপনি সরকারের প্রত্যেকটি সঠিক কার্যক্রমকে আপনি সহযোগিতা করতে থাকবেন। জিয়াউর রহমানের ৩.৫ বছরের শাসনামলে বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন প্রধানমন্ত্রী। তার দেখানো পথেই কৃষির উন্নয়ন, খাল খনন, বন্ধ শিল্প কারখানা চালু সহ ইশতেহার বাস্তবায়ন করছে সরকার। শহীদ জিয়া যেভাবে দেশকে গঠন করতে চেয়েছিলেন, শহীদ জিয়া যেভাবে দেশকে সামনে এগিয়ে নিয়ে যেতে চেয়েছিলেন, আমরা সে ধারাই চেষ্টা করছি দেশকে আজকে পরিচালনা করতে। জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়ে সবাই মিলে দেশকে এগিয়ে নিতে পারলেই জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়িত হবে বলে আশা প্রধানমন্ত্রীর। এই প্রত্যয় বাস্তবায়নের মাধ্যমেই তার প্রতি যথাযথ শ্রদ্ধা জানানো হবে বলে জানান তারেক রহমান। এটি আমাদের বাস্তবায়ন করতে হবে। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। জামাত হাদিয়ার নামে চাঁদাবাজি করছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। সকালে জাতীয় প্রেস ক্লাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে জাসাসের আয়োজিত আলোচনা সভায় তিনি এ অভিযোগ করেন। রিজভী বলেন, ফেনীতে চাঁদাবাজির অভিযোগে জামাত নেতা বহিষ্কার হওয়ার ঘটনা
এটাই প্রমাণ করে যে জামাতের মধ্যেই চাঁদাবাজ আছে। তারা যেভাবে ছাত্রলীগের মধ্যে গুপ্ত হয়ে থেকেছে, ঠিক তেমনি জামাতের মধ্যেও গুপ্ত হয়ে চাঁদাবাজরা আছে বলে অভিযোগ করেন তিনি। এদেশের মানুষ ধর্মভীরু, তবে জামাতকে পছন্দ করে না বলেও মন্তব্য করেন রিজভী। ধর্মের নামে রাজনীতি করেন, সব নাকি পবিত্র মানুষ। এখানে যেমন তারা গুপ্ত রাজনীতি করেছে, ছাত্রলীগের মধ্যে আওয়ামী লীগের মধ্যে ঢুকে থেকে গুপ্ত রাজনীতি করেছে, অনেক গুপ্ত চাঁদাবাজও জামাতের মধ্যে আশ্রয় নিয়ে আছে। আপনারা একটু আরবি শব্দ ব্যবহার করেন, চাঁদাবাজের অন্যান্য তো চাঁদাবাজি বলে, আপনারা সেটা না বলে আপনারা হাদিয়াবাজি করেন। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে সরকারি দলের লোকেরাই জড়িত এমন অভিযোগ করেছেন বিরোধী দলীয় উপনেতা ও জামাতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। দুপুরে কুমিল্লার 14 গ্রাম উপজেলা জামাতের উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও গণসংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন তিনি। বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি দুর্ভাগ্যজনকভাবে দিন দিন অবনতি ঘটছে। বেশ কিছু শিশু মৃত্যু, ধর্ষণের ঘটনা ঘটছে। এসব কিছুই অপ্রত্যাশিত। সরকারি দলের লোকেরাই এসবের সঙ্গে জড়িত বলে মন্তব্য করেন ডাক্তার তাহের। বিএনপি ও সরকার প্রধানকে দ্রুত সময়ের মধ্যে এসব সমস্যা চিহ্নিত করে সমাধান করে দেশকে উন্নয়নের দিকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান জামাতের নায়েবে আমির। আইনশৃঙ্খলা পরিস্থিতি আনফর্চুনেট গ্রাজুয়ালি আরো অবনতি করছে। আপনারা দেখেছেন বেশ কিছু শিশু মারা গেছে, র্যাপ কেস হচ্ছে, মামলা হচ্ছে, এটা একেবারেই অপ্রত্যাশিত। এর প্রধান কারণ হচ্ছে সরকারি দলের লোকেরাই এগুলোর সাথে জড়িত। যেহেতু সরকারি দলের লোকেরা জড়িত, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অনেক সময় তাদের সাথে যে কঠোর আচরণ করা দরকার সেই আচরণটা তারা করতে পারছে। দেশে আবারও বাড়ল জ্বালানি তেলের দাম। প্রতি লিটার অকটেন পেট্রোল ও কেরোসিনের দাম বাড়ানো হয়েছে 5 টাকা করে। অপরিবর্তিত থাকবে ডিজেলের দাম। নতুন দাম অনুযায়ী ভোক্তা পর্যায়ে প্রতি লিটার অকটেন 145 টাকা, পেট্রোল 140 এবং কেরোসিন 135 টাকা দরে বিক্রি হবে। তবে ডিজেলের দাম আগের মতো 115 টাকায় বহাল থাকছে। রাতে তথ্য দিয়ে জ্বালানি বিভাগ জানায়, বিশ্ববাজারে দাম ওঠানামার সঙ্গে সামঞ্জস্য রেখে দেশেও মূল্য সমন্বয় করা হয়েছে। সোমবার থেকে নতুন দাম কার্যকর হবে। নানা অনিয়মের জন্য রাজধানীর আদ্দিন হাসপাতালকে 3 লাখ টাকা জরিমানা করা হয়েছে। রোববার হাসপাতালটিতে নিরাপদ খাদ্য অধিদপ্তর, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ও স্বাস্থ্য অধিদপ্তর যৌথ অভিযান চালায়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, হাসপাতালটিতে রক্ত সংরক্ষণ ফ্রিজে তাপমাত্রা মাপার মিটার ছিল না ও অস্বাস্থ্যকর পরিবেশে চলত সেবা কার্যক্রম। তদন্তের স্বার্থে সবার সহযোগিতা চায় হাসপাতাল কর্তৃপক্ষ। গেল 27 মে রাজধানীর মগবাজারের আদ্দিন হাসপাতালে একসঙ্গে 6 নবজাতকের মৃত্যু হয়। গাফিলতির অভিযোগ ওঠে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে। ওই দিনই তদন্ত কমিটি গঠন করে সরকার। 3 জুন তদন্ত প্রতিবেদন দেওয়ার কথা রয়েছে। এরই মধ্যে রোববার আদ্দিন হাসপাতালে যৌথ অভিযান চালায় নিরাপদ খাদ্য অধিদপ্তর, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ও স্বাস্থ্য অধিদপ্তর। পরিদর্শনে গিয়ে হাসপাতালটিতে রক্ত সংরক্ষণ ফ্রিজে টেম্পারেচার মিটার না থাকা, নোংরা পরিবেশ ও খাদ্যে ময়লা থাকা সহ বেশ কিছু অসঙ্গতির প্রমাণ পায় অভিযানে থাকা ম্যাজিস্ট্রেট দল। হাসপাতালে বিভিন্ন ওয়ার্ডে যেগুলো আছে সেগুলোতে আসলে আমরা কোনোটারে মিটার পাইনি। আর এই হাসপাতালে অনেক অসঙ্গতির প্রমাণ মিলেছে জানিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, আদ্দিন হাসপাতালকে নিরাপদ খাদ্য আইনে 2 লাখ এবং ভোক্তা অধিকার আইনে 1 লাখ টাকা সহ মোট 3 লাখ টাকা জরিমানা করেছে দক্ষিণ সিটি কর্পোরেশন। কিছু কিছু জায়গায় একটু নোংরা আছে, হ্যাঁ, আমরা এই সার্বিক বিষয়টা বিবেচনা করে আমরা 3 লাখ টাকা জরিমানা করেছি। তদন্ত শেষে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। সাংবাদিকদের উপর হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করেন তারা। গত 30 মে অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য হাসপাতাল কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে। এর আগে শনিবার আদ্দিন হাসপাতাল পরিদর্শনে এসে হাসপাতাল ভবনে বেকারি কারখানার সন্ধান পায় স্বাস্থ্যমন্ত্রী। সেদিন সংবাদ সংগ্রহে গেলে প্রবেশ গেটে সাংবাদিকরা হামলার শিকার হন। দিন মোহাম্মদ সাব্বির, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রামের জঙ্গল সলিমপুর আর সন্ত্রাসীদের অভয়ারণ্য থাকবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। এলাকাটি পরিদর্শনে গিয়ে সেখানকার বাসিন্দাদের পুনর্বাসনের পরিকল্পনার কথাও জানান তিনি। পার্থপ্রতিম বিশ্বাসের রিপোর্ট।
পাহাড় ঘেরা দুর্গম এলাকা জঙ্গল সলিমপুর পরিচিত হয়ে ওঠে সন্ত্রাসীদের অভয়ারণ্য হিসেবে। 19 জানুয়ারি র্যাবের একটি দল অভিযানে গিয়ে সন্ত্রাসীদের হামলার মুখে পড়ে, নিহত হন র্যাবের এক সদস্য। পরে এলাকাটি নিয়ন্ত্রণ নিতে আইন শৃঙ্খলা বাহিনীর 3000 সদস্য নিয়ে অভিযান চালানো হয়, বসানো হয় অস্থায়ী ক্যাম্প। এর মধ্যে 24 মে রাতে যৌথ বাহিনীর ক্যাম্পে হামলা চালায় সন্ত্রাসীরা। পরে জঙ্গল সলিমপুর থেকে সন্ত্রাসীদের নির্মূলের ঘোষণা দেয় সরকার। রোববার সকালে জঙ্গল সলিমপুর পরিদর্শন করেন স্বরাষ্ট্রমন্ত্রী। আলীনগর উচ্চ বিদ্যালয়ে আইন শৃঙ্খলা বাহিনী সহ স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করেন তিনি। আলীনগর, জঙ্গল সলিমপুর এই জায়গাটা আর কোনো বিচ্ছিন্ন সন্ত্রাসীদের এলাকা থাকবে না, অভয়ারণ্য থাকবে না। সাঁড়াশি এবং যৌথ অভিযানের মাধ্যমে সারা দেশব্যাপী মাদক, সন্ত্রাস, জুয়া এবং চাঁদাবাজি এই চারটাকে আমরা অ্যাড্রেস করব অত্যন্ত গুরুত্ব সহকারে। এগুলোকে আমরা নির্মূল করার চেষ্টা করব। জঙ্গল সলিমপুরের বাসিন্দাদের এখনই উচ্ছেদ করা হবে না আর অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান মন্ত্রী। স্থানীয় অধিবাসী যারা বিভিন্নভাবে এখানে কোনো না কোনো কারণে বসতি স্থাপন করতে বাধ্য হয়েছে, অস্থায়ীভাবে বা রিহেবিলিটেটেড হয়েছে বিভিন্ন কারণে, তাদেরকে কিভাবে পুনর্বাসন করা যায় সেটা আমরা একটা পরিকল্পনা করব। তাদের কাউকে এখান থেকে আপাতত উচ্ছেদ করা হবে না। জঙ্গল সলিমপুর পরিদর্শনের শেষে চট্টগ্রাম নগরীর সার্কিট হাউসে মতবিনিময় সভায় যোগ দেন স্বরাষ্ট্রমন্ত্রী। যারা রাষ্ট্রকে চ্যালেঞ্জ করে তাদের ছাড় না দেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। রাষ্ট্রীয় বাহিনীকে যারা চ্যালেঞ্জ করার মতো, হামলা করার মতো দুঃসাহস দেখিয়েছে, তাদের আশ্রয়স্থল কোথায়ও দেখতে চাই এবং তাদের সর্বশেষ আস্তানাও আমরা নির্মূল করব। মতবিনিময় সভায় অংশ নেন স্থানীয় সংসদ সদস্য, সিটি কর্পোরেশন মেয়র, প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিরা। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা মামলার অভিযোগ গঠনের শুনানি হবে কাল। এ মামলায় রাষ্ট্রপক্ষ আসামির সর্বোচ্চ শাস্তির প্রার্থনা করবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। এরই মধ্যে আদালতে অভিযোগপত্র জমা দিয়েছে পুলিশ। গত 19 মে রাজধানীর পল্লবীতে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যা করা হয় শিশু রামিসাকে। এ ঘটনায় ক্ষোভে ফুঁসে ওঠে সারা দেশ। বিভিন্ন জেলায় হত্যাকাণ্ডের প্রতিবাদ জানিয়ে পালন করা হয় নানা কর্মসূচি। ঘটনার পরদিন ভুক্তভোগীর বাবা আব্দুল হান্নান মোল্লা বাদী হয়ে পল্লবী থানায় মামলা করেন। পরে গ্রেফতার করা হয় মূল অভিযুক্ত সোহেল ও তার স্ত্রী স্বপ্নাকে। আসামি সোহেল রানা ঘটনার সত্যতা স্বীকার করে জবানবন্দি দেয়। এরই মধ্যে আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্নার বিরুদ্ধে অভিযোগপত্র আদালতে দাখিল করেছে পুলিশ। এতে সোহেলের বিরুদ্ধে ধর্ষণ ও হত্যা এবং স্বপ্নার বিরুদ্ধে হত্যায় সহযোগিতার অভিযোগ আনা হয়। 24 মে অভিযোগপত্র আমলে নিয়ে 1 জুন মামলার অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য করেন আদালত। রোববার ঝিনাইদহে এক অনুষ্ঠানে আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান জানান, এ মামলায় আসামির সর্বোচ্চ শাস্তির আবেদন করবে রাষ্ট্রপক্ষ। সরকারের হাতে যতটুকু সময়, যতটুকু ক্ষমতা আছে সেই ক্ষমতা সরকার প্রয়োগ করেছেন। আমি বলেছিলাম 1 সপ্তাহের মধ্যে চার্জশিট হবে। আলহামদুলিল্লাহ আমরা 1 সপ্তাহের মধ্যে চার্জশিট দিতে পেরেছি সঠিকভাবে। বাকিটা আদালতের কাজ, আদালতকে আমরা সহযোগিতা করব। আমরা শুধু আদালতের কাছে প্রার্থনা করতে পারি। আমরা প্রার্থনা করব সর্বোচ্চ সাজা, বাকিটা আদালত যেটা ন্যায় বিচারের স্বার্থে মনে করবেন সেটাই করবেন। রামিসা ধর্ষণ ও হত্যা মামলার অভিযোগপত্রে 15 জনকে সাক্ষী করা হয়েছে। আহসানুল করিম, সময় সংবাদ। একদিনে দেশের 3 জেলায় 6 খুন। রংপুরে মাথা বিচ্ছিন্ন মরদেহের পাশে রহস্যজনক চিরকুট উদ্ধার করা হয়েছে। এদিকে মানিকগঞ্জে আলাদা ঘটনায় ভাবি ভাতিজা সহ হত্যার শিকার হয়েছেন 3 জন। অন্যদিকে পিরোজপুরে 2 জনের লাশ উদ্ধার করা হয়েছে। অন্যের ডাক পেয়ে বের হলেন বাড়ি থেকে, ফিরলেন লাশ হয়ে। শনিবার রাতে পিরোজপুরের মঠবাড়িয়ার আমরাগাছি এলাকায় আব্দুর রশিদকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় কয়েকজন ব্যক্তি। রোববার ভোরে এলাকার মাদ্রাসার পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এদিকে একই এলাকার সাগরের লাশও বাড়ির পাশের মাঠ থেকে উদ্ধার হয়। সকালে আইসি আইয়ে দেখি যে ওই বারান্দা একটা লোক মারা রইয়া পড়িয়ে রয়েছে। হের কিছু বাদে আবার শুনি যে সাগর নামে ওই কেন্দ্রা, হ্যাঁ, এই লোকটা মারা গেছে। এইসব লোকের কোনো
শত্রু থাকার আমি মনে করি না, কারণ এরা তো কর্মজীবী মানুষ, কৃষক মানুষ, একজনের সাথে আরেকজনের কোনো দ্বন্দ্ব নাই। সকাল 8টার দিকে আমরা খবর পাই যে দক্ষিণ আমড়াগাছিয়া নামক একটা জায়গায় একটা লাশ পাওয়া গেছে প্রাথমিকভাবে, এবং তার থেকে 1.5 কিলোমিটার দূরে আরেকটা বাড়ির পেছনে আরেকটা লাশ পাওয়া গেছে। বিষয়টি তদন্তাধীন আছে যে কেন কিভাবে এই ঘটনাগুলো ঘটছে। রেল লাইনের পাশে পড়েছিল মাথাবিহীন নিথর দেহ। ঈদে মেহেদিতে রাঙানো হাতে লেখা হোসাইন, আর প্যান্টের পকেটে থাকা চিরকুটে লেখা আমার মৃত্যুর জন্য আমি নিজেই দায়ী, আমার জন্য দোয়া করবেন। অস্বাভাবিক মৃত্যুর আগে এমন চিরকুট লিখেছেন আতিক হোসাইন নামে এক যুবক। রোববার সকালে রংপুরের পীরগাছা উপজেলার দুধিয়াবাড়ি রেলগেট এলাকা থেকে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়। মানিকগঞ্জের দৌলতপুরে পারিবারিক কলহের জেরে বড় ভাবি ও 1.5 বছরের ভাতিজাকে হত্যার অভিযোগ উঠেছে দেবরের বিরুদ্ধে। তাদের রক্ষা করতে গিয়ে গুরুতর আহত হন একজন। একই দিন সদর উপজেলার উত্তর পুটাইল গ্রামে পূর্ব শত্রুতার জেরে 100 থেকে 150 জনের একটি সংঘবদ্ধ দল হামলা চালিয়ে সজীব হোসেন নামে এক যুবককে কুপিয়ে হত্যা করে। এদিকে খুলনায় আলোচিত নানি ও 2 নাতির হত্যার ঘটনায় মামলা হয়েছে, তবে এখনো কাউকে গ্রেফতার করা যায়নি। ওমর ফারুক, সময় সংবাদ। 24 ঘন্টায় হামে মৃত্যু হয়েছে 2 জনের। নতুন করে হাসপাতালে ভর্তি 1377 জন। চাপ বেশি থাকায় ডিএনসিসি হাসপাতাল নতুন রোগী ভর্তি না নেওয়ার অভিযোগ উঠেছে। চাপ বেশি থাকায় গুরুতর রোগীদের অগ্রাধিকার দেওয়ার দাবি করেছেন চিকিৎসকরা। নোয়াখালীর হাতিয়া থেকে হামের চিকিৎসা নিতে রাজধানীতে এসেছেন বাবু নামের এই যুবক, কিন্তু মহাখালীর ডিএনসিসি বিশেষায়িত হাসপাতালে ভর্তি হতে পারেননি। বেশি অসুস্থ, তারে নিয়ে টোটাল হাঁটতে পারতেছি না, বিদে কোন দিকে যাবো এখন একটা পেরেশান আছে। একই অভিযোগ করেন আরো কয়েকজন। পাশাপাশি ঈদের ছুটি থাকায় পর্যাপ্ত চিকিৎসা পাচ্ছেন না বলেও অভিযোগ কয়েকজনের। আমরা আসছি ভর্তির জন্য, কিন্তু ওনারা ভর্তি করতেছে না। 7টার মধ্যে টেস্ট দিচ্ছে, আমি 3টা করাইছি, সকালবেলা এক্সরে করাইছি, তো এইখানে 2টা টেস্ট হয় না। সকালবেলা সংগ্রামন হাসপাতালে গেছি, বলছে ঈদের ছুটিতে আছে, এরা এখন বন্ধু আসে নাই। তবে হাসপাতালের চিকিৎসক জানান এখনো পর্যাপ্ত শয্যা আছে হাসপাতালে। রোগীর চাপ বেশি থাকায় গুরুতর অবস্থা বিবেচনা করেই ভর্তি নিচ্ছেন তারা। কোনো রোগীকে আমরা বলি নাই আমাদের সিট খালি নাই। হ্যাঁ, আমরা ওই সমস্ত রোগীদেরকে রেফার করার কথা বলেছি যে সমস্ত রোগীদেরকে ভেন্টিলেশন লাগতো। আমাদের এখানে আপনি জানেন যে ভেন্টিলেশন পর্যাপ্ত ছিল না। হামের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় বাড়িতেই চিকিৎসার পরামর্শ চিকিৎসকের। তবে জ্বর শ্বাসকষ্ট বেড়ে গেলে দেখাতে হবে ডাক্তার। যদি হামের লক্ষণ দেখেন অবশ্যই বাচ্চাকে বেশি বেশি করে ফ্লুইড খাওয়াবেন। আর র্যাশ যদি হয়, সাথে যদি চোখ ওঠে, মুখে ঘা হয়, খাবার খেতে না পারে, শ্বাস প্রশ্বাসের সমস্যা হয়, অবশ্যই হাসপাতালে চিকিৎসকের পরামর্শ নেবেন। হাম ও উপসর্গ নিয়ে এবছর এখন পর্যন্ত প্রায় 600 শিশুর মৃত্যু হয়েছে। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা। ঈদের টানা ছুটির শেষ দিনে ঢাকামুখী কর্মজীবী মানুষ প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপনের সুখ স্মৃতি নিয়ে ঈদগাছের নগরীতে ফিরছেন তারা। সকালে লঞ্চ, ট্রেন, বাসে দেখা যায় যাত্রীদের ভিড়। ফিরতি পথে ভোগান্তি বা যানজট না থাকায় স্বস্তি জানান তারা। তবে উত্তরবঙ্গের রেলের যাত্রীরা ফিরতি পথেও দুর্ভোগের অভিযোগ করেন। প্রিয়জনের সান্নিধ্য ছেড়ে আবারও কর্মব্যস্ত নগরী তিলোত্তমা ঢাকায় ফিরতে শুরু করেছে মানুষ। ঈদের টানা ছুটির শেষ দিনে ভোর থেকেই ঢাকায় আসা ট্রেনগুলোতে দেখা যায় বাড়তি চাপ। যাওয়ার সময় অনেক আনন্দ লাগে, আসার সময় আসলে অনেক খারাপ লাগে। বাবা মা আসার সময় চোখের পানি অঝরে পড়ে গেছে। ঈদ যাত্রার মতো ফিরতি যাত্রায়ও ভোগান্তিতে পড়েন উত্তরবঙ্গের যাত্রীরা। এদিন রংপুর, বুড়িমারি, নীলসাগর সহ বেশ কয়েকটি ট্রেন 2 থেকে 2.5 ঘন্টা বিলম্বে ঢাকায় প্রবেশ করে। 3 থেকে 3.5 ঘন্টার মতো আমাদের বিলম্ব হয়েছে ট্রেনটা। ট্রেনের বেহাল অবস্থা, যেখানে সেখানেই থামে। রেলপথ মন্ত্রণালয়ের সচিব জানান অতিরিক্ত যাত্রী চাপে ট্রেনের গতি কিছুটা কমেছে, তবে শিডিউল বিপর্যয় ঠেকাতে তৎপরতার কথাও জানান তিনি। স্পিড কন্ট্রোল করা হয়েছে যাত্রীদের নিরাপত্তার স্বার্থে আমরা এই জন্য কিছু ট্রেন আমাদের যাত্রা বিলম্বিত হয়েছে। ঈদ ছুটির শেষ দিনে সদরঘাট লঞ্চ টার্মিনালেও ছিল যাত্রী চাপ। ভোরের আলো ফোটার আগেই দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21 জেলার মানুষের পদচারণায় মুখর হয় টার্মিনাল। ছিল না বাড়তি ভাড়া আদায়ের তেমন কোনো অভিযোগ। ভাড়াও বেশি নিছে না, আগের যে ভাড়া ওইটাই। ইজিলি আমরা কেবিনও পেয়েছিলাম, বুক করতে পেরেছিলাম, ইজিলি আমরা আসতেও পেরেছি। এদিকে ঈদ শেষে কর্মস্থলে যোগ দিতে সড়ক পথেও ছিল বাড়তি চাপ। রাজধানীর গাবতলী, সায়েদাবাদ ও মহাখালী টার্মিনালে যাত্রী চাপ দেখা গেছে। তবে ফিরতি পথে বাড়তি ভাড়া ও যানজট না থাকায় স্বস্তি প্রকাশ করেন তারা। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। এবার বাণিজ্যের সংবাদ।
সিলেট থেকে সরাসরি চট্টগ্রাম ও কক্সবাজারে বিমান চালুর উদ্যোগে খুলতে যাচ্ছে যোগাযোগ ব্যবস্থার নতুন সম্ভাবনা। এই উদ্যোগ বাস্তবায়িত হলে দেশের উত্তর পূর্বাঞ্চলের সঙ্গে বন্দর নগরী চট্টগ্রাম ও পর্যটন নগরী কক্সবাজারের যোগাযোগে আসবে নতুন গতি। সিলেট থেকে নওশাদ আহমদ চৌধুরীর ছবিতে অপু বণিকের রিপোর্ট। ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রতিদিনই দেশ বিদেশের বিভিন্ন গন্তব্যে যাত্রীদের ব্যস্ততা। তবে চট্টগ্রাম কিংবা কক্সবাজার যেতে এখনও সিলেটবাসীকে নির্ভর করতে হয় ঢাকার সংযোগ ফ্লাইট বা দীর্ঘ সড়কপথের ওপর। এতে বাড়ছে সময় ও ভোগান্তি। সরাসরি ফ্লাইট চালু হলে কমে আসবে যাত্রা সময়, সহজ হবে যোগাযোগ। বিশেষ করে প্রবাসী অধ্যুষিত সিলেট অঞ্চলের পর্যটন ও বিনিয়োগ খাতে ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সিলেট থেকে চট্টগ্রাম কক্সবাজার রুটে চালু হয় আমাদের জন্য যাতায়াতের জন্য সুবিধা হবে। আমাদের লাগি সিলেটের লাগি অন্তত খুব ভালো এবং যাতায়াতের লাগি আপনার সুবিধা হবে। 2020 সালে সিলেট কক্সবাজার রুটে সপ্তাহে 2 দিন ফ্লাইট চালু হলেও যাত্রী সংকট সহ নানা কারণে তা বন্ধ হয়ে যায়। আর সিলেট চট্টগ্রাম রুটে এখনও নিয়মিত কোনো ফ্লাইট চালু হয়নি। সম্প্রতি সিলেট সফরে এসে 2টি রুটে ফ্লাইট চালুর আশ্বাস দেন বাণিজ্যমন্ত্রী। ব্যবস্থাপনা পরিচালকের সাথে কথা হয়েছে, যত দ্রুত সম্ভব সিলেট চট্টগ্রাম এবং কক্সবাজার লাইনটি বিমান চালু করার জন্য তিনি আমাকে আশ্বস্ত করেছেন তার অগ্রাধিকার তালিকায় এটি থাকবে। বর্তমানে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকা ছাড়াও যুক্তরাজ্য ও মধ্যপ্রাচ্যের কয়েকটি গন্তব্যে ফ্লাইট পরিচালিত হচ্ছে। সিলেট থেকে চট্টগ্রাম এবং কক্সবাজার রুটে পুনরায় ফ্লাইট চালু হলে সিলেটের সাথে যোগাযোগ ব্যবস্থায় নতুন মাত্রা যোগ হবে, এমনটাই মনে করছেন সিলেটবাসী। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে অপু বণিক, সময় সংবাদ। 40 বছর ধরে অসংখ্য খুশির মিছিল ছিল আইডিএলসি, থাকবে আগামীতেও। দেখছেন রাত 11টার সময়। ঈদের ছুটির শেষ দিনেও পর্যটন কেন্দ্রে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। কক্সবাজার সমুদ্র সৈকত, চিড়িয়াখানা সহ বিনোদন কেন্দ্রগুলো দর্শনার্থীদের পদচারণায় মুখর। যান্ত্রিক জীবনের ব্যস্ততা ভুলে পরিবার পরিজন ও বন্ধু বান্ধবের সঙ্গে ঈদ আনন্দে মেতেছেন দর্শনার্থীরা। ঈদের টানা ছুটিতে কক্সবাজার সমুদ্র সৈকতে আনন্দ উল্লাসে মেতেছেন সব বয়সী মানুষ। প্রিয়জনের সঙ্গে নেচে গিয়ে সমুদ্র স্নানে ঈদের ছুটি উপভোগ করছেন পর্যটকরা। কেউ আবার সুন্দর এই মুহূর্তকে ফ্রেমবন্দি করে রাখছেন, কেউ কেউ ঘোড়ার পিঠে চড়ে কিংবা বিচ বাইকে ঘুরে বেড়াচ্ছেন সৈকতের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। এখান থেকে এসে আমরা এত সুন্দর একটা ভিউ পাচ্ছি। ঘোড়া রাইড করলাম, গাড়িতে চললাম, স্পিড বোটে চললাম। সাগরের টান এতটাই ভালো লাগে যে সবসময় আসতেই মনে চায়। ঢাকার চিড়িয়াখানার বাড়তি আকর্ষণ এলভিনো মহিষ ডোনাল্ড ট্রাম্প। বাসায় টিভিতে দেখে সব সময়, এখন এখানে এসে সরাসরি দেখতেছে, ওরা উপভোগ করতেছে, ওদের কাছে ভালো লাগতেছে। হরিণ দেখেছি আর বাঘ দেখেছি। সমুদ্র সৈকত ও চিড়িয়াখানা ছাড়াও বিভিন্ন বিনোদন কেন্দ্রগুলোতে ঈদের ছুটিতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় দেখা গেছে। বিনোদন কেন্দ্রের বিভিন্ন স্পট ঘুরে দেখার পাশাপাশি নাগরদোলা, স্পিড বোট সহ সুইমিং পুলে আনন্দ সময় কাটান নানা বয়সী মানুষ। তানজিল হাসনাত, সময় সংবাদ। দেখছেন রাত 11টার সময়। এবারে দেশের বাইরের খবর। যুক্তরাষ্ট্রের ইরান যুদ্ধে জড়ানো উচিত হয়নি বলে বিস্ফোরক মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরান পারমাণবিক অস্ত্র না বানাতে সম্মত হয়েছে বলেও দাবি করেন ট্রাম্প। সম্প্রতি ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি আরও বলেন, ইরান পারমাণবিক অস্ত্র না বানাতে সম্মত হয়েছে। যুক্তরাষ্ট্রের সুনির্দিষ্ট কিছু হামলার কারণেই ইরান এখনও পারমাণবিক পরাশক্তি হয়ে উঠতে পারেনি। ওয়াশিংটন হস্তক্ষেপ না করলে তেহরান এতদিনে পারমাণবিক অস্ত্র অর্জন করত। 2003 সালে ইরাকে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানকে বড় ভুল আখ্যা দেন মার্কিন প্রেসিডেন্ট।